ভাইয়া, তুমি কিন্তু আজ অনেক বড় মিস করেছ। ভাবি আজ শাড়ি পরে এসেছিল, কি সুন্দর যে লাগছিল। শাহাদের চোখে মুখে স্নিগ্ধতা ছুঁয়ে গেল। হয়তো কল্পনাতেই কুহুকে শাড়ি পরা অবস্থায় দেখে নিয়েছে। রাফার দিকে তাকিয়ে বলল, তাই? আমি ছবি তুলে এনেছি। আমি স্টাডি শেষ করে তোমাকে ছবি দিয়ে আসবো। শাহাদ মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি দিল। রাফা নুডলসের বাটি হাতে নিয়ে ঘরের দিকে চলে গেল। তারপর দাদাজানের দিকে তাকে জিজ্ঞেস করল, প্রেশারটা মেপেছেন? আব্দুল গাফফার চায়ের কাপে চুমুক দিয়ে উপর নিচ মাথা নাড়লেন। তিনি মেপেছেন। শাহাদ আবার প্রশ্ন করল, ডায়াবেটিস? এটা নিয়ে তোর দাদির সাথে ঝগড়া হয়ে গেছে। তার ধারণা আমি লুকিয়ে মিষ্টি খাই, তাই ডায়াবেটিস কমছে না। অথচ যেখানে আমি চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস করলা, সেখানে মিষ্টি কেন খাবো? দাদার এমন অসহায় অবস্থার কথা শুনে শাহাদ চায়ের কাপের দিকে তাকালো। চায়ের কাপের কিনারে এক পাশে কিছু চিনির দানা নজরে পড়ল। শাহাদ তর্জনী দিয়ে কাপের দানাগুলো মুছে দিয়ে বলল, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না বড় ধরা। বলেই একটা মুচকি হাসি দিয়ে উঠে চলে গেল। আব্দুল গাফফার নাতির যাওয়ার দিকে হকচকিয়ে তাকালেন। রে, ধরা পড়ে গেলেন। তার স্ত্রী তাকে কড়া নজরে রাখে, কিছুতেই মিষ্টি খেতে দেয় না। তিনি আবার চিনি ছাড়া চা খেতে পারেন না, তাই লুকিয়ে চুরিয়ে প্রায় 1 চামচ চিনি চায়ে মিশান। কিন্তু আজ নাতির কাছে ঠিক ধরা পড়ে গেলেন। রাতে ঘুমানোর আগে কুহু মোবাইল নিয়ে বসলো। অনেকক্ষণ তনয়ার সাথে ভিডিও কলে বিভিন্ন আলাপ আলোচনা করলো। তনয়ার সাথে কথা শেষ করে সে ফেসবুকে শাহাদের আইডি খোঁজাখুঁজি করতে লাগলো। শাহাদ খান লিখে সার্চ দিলে শাহাদের ছবি প্রোফাইলে দেওয়া অনেকগুলো ফেক আইডি আসলো। কুহু প্রত্যেকটা আইডিতে ঢুকলো। ঢুকেই বুঝলো এগুলো সব ফেক আইডি। তবে আইডিগুলো ঢুকে তার ভালোই হলো। প্রত্যেকটা আইডির টাইম লাইনে শাহাদের অনেক ছবি দেওয়া। কুহু প্রত্যেকটা ছবি ভালো করে দেখতে লাগলো। একটা গ্রুপ ছবি পেল, শাহাদ আর তার বাবা সামনে সারিতে আর পেছনে অনেক মানুষ। ক্যাপশন পড়ে বুঝলো এটা নির্বাচনের সময় তোলা। ছবিতে শাহাদের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, তার উপর মুজিব কোট। কুহু জুম করলো শাহাদকে। ভালোই তো লাগছে নেতার গেটআপে। রাজনীতি পছন্দ না করলেও এই রাজনীতিক নেতাকে তার বেশ লেগেছে। তার আগেও সে আশফাক খানের বিভিন্ন নির্বাচনীয় প্রচার অনলাইনে দেখেছে, তখন এত মন দিয়ে দেখেনি, বারবারই এড়িয়ে গেছে। এই জন্য হয়তো শাহাদকে চোখে পড়েনি। কুহু আরও অনেক আইডি ঢুকলো। শাহাদের অনেকগুলো সিঙ্গেল পিক সেভ করে রাখলো। একটা আইডিতে শাহাদকে নেতার গেটআপে ভাষণ দেওয়া অবস্থায় ছবি পেল, ওটাও সেভ করে রাখলো। শাহাদের ছবির দিকে তাকিয়ে কুহুর আচমকায় কিছুটা অভিমান হলো। কি এমন হতো আজকে এলে? এত সুন্দর করে কয়েক ঘন্টা ধরে সেজেছে সে, অথচ যার জন্য সাজলো সেই দেখলো না। কুহুর ভাবনার মাঝেই মোবাইলটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভাসলো একটা অপরিচিত নাম্বার। কিন্তু নাম্বারটা দেখে কুহুর বুকের ভেতর হাতুড়ি বাড়ি পেল। নাম্বারটা শাহাদের। গতকাল এই নাম্বার থেকে কল করেছিল শাহাদ। কুহু লাফ দিয়ে বিছানায় উঠে বসলো। গলা দিয়ে আ আ শব্দ করে গলার স্বর পরীক্ষা করলো। তারপর হালকা গলা ঝেড়ে কল ধরে মিষ্টি করে বলল, হ্যালো। ওপাশ থেকে ভেসে আসলো পুরুষালী ভারী আওয়াজ, কেমন আছেন কুহু? শাহাদের কণ্ঠ শুনে কুহুর বুকের ভেতর আরো জোরে হাতুড়ি পেটাতে লাগলো। সে নিজেকে স্থির রেখে বলল, জি ভালো। আজ আসতে পারিনি আপনাদের বাসায়, আমার কিছু কাজ ছিল। রাফার কাছে শুনলাম আপনি আমায় খুঁজছেন। আমি না যাওয়ায় নাকি অভিমান করেছেন।
কুহু চমকে গেল। সে রাফাকে কয়েকবার শাহাদের কথা জিজ্ঞাসা করেছিল। শাহাদ না আসায় কিছুটা মন খারাপও হয়তো প্রকাশ করে ফেলেছিল। ইস, ওই মেয়েটা সব বলে দিয়েছে। কুহু ভাবল অভিমান করেছে। এটা বললে হয়তো শাহাদ ভাববে কুহু খুব নির্লজ্জ। তাই সে জোর দিয়ে বলল, কই না তো, অভিমান কেন করব? হয়, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। শাহাদ কফিতে চুমুক দিচ্ছিল। কুহু অভিমান করেনি শুনে কফিটা হঠাৎ তেতো মনে হলো তার কাছে। মুখের কফিটা গিলে নিয়ে কফির কাপটা নামিয়ে রাখলো সামনের টেবিলে। টেবিলে তার ল্যাপটপটা অন করা। সেখানে ভাসছে কুহুর শাড়ি পরা ছবি, যেটা একটু আগে রাফা দিয়ে গেছে। আর কুহু কি কি করেছে তা নিজ থেকেই বর্ণনা করে গেছে। শাহাদ কুহুর ছবিটা জুম করতে করতে বলল, বুঝলাম। কুহু মিনমিন করে প্রশ্ন করল, আজ আসেননি কেন? কাজ ছিল, রাজনৈতিক কাজ। কুহু মুখ ভাঙালো। এই পছন্দের ছেলেটা ওই অপছন্দের কাজটা না করলে কি হতো? থাক, মানুষটা যেহেতু ভালো, বাকিটা সহ্য করে নেওয়া যাবে। কুহু মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। ছোট করে বলল, ও, আজ তাহলে রাখি, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। গুড নাইট। ওপাশ থেকে কলটা কেটে গেল। কুহুর মনটা একটু খারাপ লাগলো। কি নিরামিষ মানুষ, আর একটু কথা বললে কি হতো? কুহু মেয়ে হয়ে কি করে নিজ থেকে কথা বলবে? ছেলে হয়ে শাহাদেরই তো স্বেচ্ছায় কথা বলা উচিত। শাহাদ কান থেকে ফোন নামিয়ে টেবিলে রাখলো। সোফায় হেলান দিয়ে ল্যাপটপটা কোলের উপর নিল। কুহুর বেশ কয়েকটা ছবি দিয়ে গেছে রাফা, ম্যাক্সিমামই ক্যান্ডিড। প্রত্যেকটা ছবিতে কুহুর চোখ মুখে লজ্জা মিশ্রিত হাসি। দুটো ছবিতে হবু শাশুড়ি আর মায়ের মাঝখানে বসে আছে সে। কুহুর একটি সিঙ্গেল ছবি বের করে জুম করলো শাহাদ। বেশ সুন্দর করে সেজেছে কুহু। এখনকার মেয়েরা এভাবে সাজে না। কুহুকে দেখতে শাবানা আলমের নায়িকাদের মতো লাগছে। শাহাদ মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। যদিও বিয়েটা প্রথমে বাবার পছন্দ করতে চেয়েছিল, কিন্তু তার হবু বউকে তার বেশ পছন্দ হয়েছে। রাজনীতিক পরিবারের ছেলে হওয়ায় শিক্ষা জীবনে রাজনীতি করেই পার করেছে। মেয়েদের সাথে তেমন মিশেনি। প্রেম করার তো প্রশ্নই আসে না। অনেক মেয়ের কাছ থেকে প্রেম নিবেদন পেয়েও প্রত্যাখ্যান করেছে। শত্রুরা মেয়ে ঘটিত কোনো ব্যাপার রটিয়ে পরিবারের মান সম্মান নষ্ট করতে পারে, এই জন্য মেয়ে বন্ধুও তেমন বানায়নি। ধরতে গেলে কুহুই তার জীবনের প্রথম অনুভূতি। আর প্রথম অনুভূতির মেয়েটিকে সে বউ হিসেবে পেতে চলছে। রাহাত বেডরুমে ঢুকে বিছানার দিকে তাকিয়ে দরজার কাছে দাঁড়িয়ে গেল। আনিশা অন্যদিকে মুখ করা পাশ ফিরে শুয়ে আছে। আনিশার এভাবে শুয়ে থাকার একটাই শর্ত, সে রাগ করে আছে। রাহাত আস্তে করে দরজাটা লাগিয়ে দিল। বিছানায় নিজের শোয়ার জায়গায় এসে বসলো। আলতো করে আনিশার কাঁধে হাত রেখে ডাকলো, অনি, অনি। আনিশা সাড়া দিল না। আগের মতোই নিশ্চল শুয়ে থাকলো। রাহাত উকি মেরে দেখার চেষ্টা করলো আনিশা ঘুমাচ্ছে কিনা। আনিশা চোখ বন্ধ করে আছে, কিন্তু ঘুমাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। রাহাত ঢের বুঝতে পারছে আনিশা ঘুমায়নি। আনিশার শোয়ার ধরন বলে দিচ্ছে আনিশা অভিমান করে আছে। রাহাত এই শোয়ার নাম দিয়েছে রেড সিগন্যাল, অর্থাৎ আনিশা এভাবে শুয়েছে মানেই আজ তার খবর আছে। রাহাত আনিশার গা ঘেঁষে শুয়ে পড়ল। কণ্ঠে মধুর ঢেলে বলল, গাটা এমন ম্যাচ ম্যাচ করছে কেন? কাল কি কার্যক্রম বন্ধ রাখবো নাকি? ভাবছি কোথাও ঘুরতে গেলে কেমন হয়। বিয়ে যেহেতু করেছি, একা তো যেতে পারবো না, বউকে নিয়ে যেতে হবে। তা বউ, বলো তো কোথায় যাব? আনিশা গুলির বেগে শোয়া থেকে উঠে বসলো। রাহাতের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ, এখন তো বিয়ে করে গলার কাটা হয়ে গেছি, অথচ ভার্সিটিতে থাকতে বিনা নিমন্ত্রণে পিছে পিছে ঘুরতে। এসব কি বলছো? আমি কখন বললাম গলার কাটা হয়ে গেছো? হয়েছি তো, আমার এখন কি আর দাম আছে? কোনো দাম নেই। কে বলেছে দাম নেই? কোটি টাকার কাবিন দিয়ে বিয়ে করেছি, কত দাম ভাবো একবার। আনিশা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। কিরমির করে বলল, মিথ্যা বলার জায়গা পাও না। কোটি টাকা কখন কাবিন দিলে তুমি? রাহাত উঠে বসলো।
টুপ করে আনিশার গালে একটা চুমু দিয়ে বলল। এই যে এখন দিলাম, আমার এক একটা চুমু কোটি টাকার চেয়েও বেশি। আনিশা রেগে বিছানা ছেড়ে উঠে যেতে চাইলো, কিন্তু রাহাত এক টানে আবারও বসিয়ে দিল। আনিশার হাত আঁকড়ে ধরে বলল। রাগ করছো কেন? বলছি তো নিয়ে যাব, একটু কাজগুলো গুছিয়ে নি। তোমার কাজ কোনো দিনই শেষ হবে না। সেই কবে বাপের বাড়ি গিয়েছি, আমার একমাত্র ভাইয়ের বউ দেখা দেখি পর্যন্ত যেতে পারলাম না তোমার জন্য। বিয়েতেও হয়তো যেতে পারবো না। কে বলেছে পারবে না? বিয়ের 1 সপ্তাহ আগে গিয়ে বসে থাকবো আমরা। তাই না? তাহলে কালই রওনা দিতে হবে। শাহাদাতের বিয়ের ডেট 1 সপ্তাহ পরে। শাহাদের বিয়ের ডেট না জেনেই বউকে মিথ্যা আশ্বাস দিতে গিয়ে রাহাত চিপায় পড়ে গেল। আমতা আমতা করে বলল। আসলে হয়েছে কি, থাক, আর মিথ্যা অজুহাত দিতে হবে না। তুমি তোমার কাজের সাথে সংসার করো। বলেই আনিশা আবারও মুখ ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। রাহাত বউয়ের রাগ ভাঙানোর কোনো উপায় পেল না। শেষমেশ পরাজিত হয়ে আনিশার বালিশে নিজেও মাথা রেখে শুয়ে বলল। ঠিক আছে, কালই যাব শ্বশুর বাড়ি, কোনো কাজের দোহাই দিব না, প্রমিস। আনিশা রাহাতের দিকে ঘুরল, সন্ধিহান কণ্ঠে বলল। আবারও মিথ্যা বলছো। না বউ, সত্যি কাল যাব, বিশ্বাস করো। এবার মাথাটা টিপে দাও তো। এখন না ঘুমালে কাল উঠে রওনা দিতে পারবো না। রাহাত আনিশার দিকে আরেকটু এগিয়ে আসলো, তারপর চোখ বন্ধ করে ফেললো। আনিশা আর রাগ করে থাকতে পারলো না। সে আস্তে আস্তে রাহাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে কুহু প্রতিদিনের মতো রেডি হয়ে ভার্সিটি গেল। ভার্সিটি গিয়ে তনয়ার সাথে মিলে সে শাহাদের ফেসবুক আইডি খুঁজতে লেগে গেল। অনেক খুঁজে বিভিন্ন আইডিতে ঢু মেরে শেষমেশ শাহাদের আইডি পাওয়া গেল। আইডির নাম শাহরিয়ার খান শাহাদ। তনয়া শ্বাস ছেড়ে বলল। নিজের হবু বরের পুরো নামটাও জানিস না? পুরো নাম জানলে এত কষ্ট করতে হতো না, অনেক আগেই আইডি পেয়ে যেতাম। কুহু মাথা চুলকে বলল। আমি কি করে জানবো পুরো নাম? আমি কি জিজ্ঞেস করেছি নাকি? তনয়া শাহাদের প্রোফাইল পিক ক্লিক করলো, কুহুকে কমেন্টগুলো দেখিয়ে বলল। দেখ দেখ মেয়েরা কিসব কমেন্ট করেছে। কুহু কমেন্টগুলো দেখলো। সবাই ক্রাশ, ফিউচার হাব্বি এসব লিখে কমেন্ট করেছে। কেউ কেউ ফ্রেন্ডদের মেনশন করে এনে শাহাদকে বিয়ে করবে সেটা নিয়ে ছোটোখাটো তর্কও জুড়ে দিয়েছে। কুহুর খুব রাগ পেল, মন চাইলো প্রত্যেকের কমেন্টে গিয়ে রিপ্লাই দিতে। শাকচুনিরা নজর দিবি না, এটা আমার বর, নজর দিলে চোখ গেলে দেব। রাফা আর রিদি রেজিয়া সুলতানের পিছু ঘুরছে আর ঘ্যান ঘ্যান করছে। রেজিয়া কিচেন থেকে ডালের বাটি নিয়ে ডাইনিং টেবিলের দিকে যাচ্ছে। রাফা আগের মতোই নাকি সুরে বলল। ও বড় মা, ব্যবস্থা করে দাও না। রেজিয়া বেগম সাবধানী কণ্ঠে বললেন। দূরে সরে দাঁড়া, গরম ডাল পায়ে পড়বে। রাফা রিদি দুজনেই একটা দূরত্ব নিয়ে রেজিয়া সুলতানার পিছু পিছু ডাইনিংয়ে গেল। জয়া বেগম টেবিলে খাবার দিচ্ছিলেন। রাফা আর রিদিকে দেখে বললেন। আর কত ঘ্যান ঘ্যান করবি তোরা, এবার চুপ কর। রিদি আবদারের সুরে বলল। তুমি বড় মাকে বলো না মা, ভাবিকে কল দিয়ে আনতে। আর কদিন পর মেয়েটার বিয়ে, এখন তার বাড়ির লোকজন তাকে এভাবে তোদের সাথে ঘোরার পারমিশন দিবে না। এই বিষয়ে আর কোনো কথা না, খেতে বস। রাফা কাদো কাদো মুখ করে রেজিয়া সুলতানার দিকে তাকিয়ে বলল। ও বড় মা। রেজিয়া সুলতানা একটা ছোট্ট শ্বাস ফেললেন। মেয়ে দুটো কুহুকে নিয়ে আগামীকাল পার্কে যাওয়ার আবদার করছে। এই আবদার কি আর বললেই মেটানো যায়? বাড়ির কর্তাদের অবগত করতে হবে। কুহুর বাবা মায়ের অনুমতি লাগবে, তবেই না সম্ভব। সন্ধ্যার পর আশফাক খান বাড়ি ফিরলে রেজিয়া সুলতানা রাফা রিদির আবদারের কথা জানালেন। আশফাক খান প্রথমে কিছু একটা ভাবলেন, তারপর জানালেন। আগে জেনে আসো তোমার ছেলে ওদেরকে সময় দিতে পারবে কিনা। ওদেরকে তো আর ড্রাইভার দিয়ে ছেড়ে দেয়া যাবে না। স্বামীর কথায় রেজিয়া সুলতানা শাহাদের ঘরে গেলেন। শাহাদ তার ঘরের সোফায় বসে ফাইল ঘাটছিল। রেজিয়া সুলতানা ঢুকতেই মুখ তুলে তাকালো। রেজিয়া সুলতানা কোনো ভূমিকা ছাড়াই বললেন। রাফা রিদি জেদ ধরেছে কাল কুহুকে নিয়ে পার্কে যাবে, তুই তাদেরকে সময় দিতে পারবি? শাহাদ সোজা হয়ে বসলো, জিজ্ঞেস করলো। দাদাজান আর বাবার অনুমতি আছে? তোর বাবা অনুমতি দিয়েছে আর তোর দাদাজানকে মা জানিয়েছেন।
কুহুর বাবা মায়ের অনুমতি? সেটা তোর বাবা কল দিয়ে বলে নেবেন। তুই যেতে পারবি কিনা সেটা বল। ঠিক আছে, যাব। কাল বিকেলে বের হবো তাহলে। রেজিয়া বেগম ছেলের মত পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সাহাদ হাতের ফাইলটা বন্ধ করে ফেলল। টেবিলের উপরে থাকা কফির কাপটা নিয়ে বারান্দায় চলে এলো। রেলিংয়ে 2 হাতের কোনোই রেখে ভর দিয়ে দাঁড়ালো। ছোট করে কফির কাপে চুমুক দিল। বিয়ে ঠিক হওয়ার পর আগামীকাল প্রথম কুহুর সাথে দেখা হবে। এর আগে 2বার দেখা হয়েছে, আর 2বারই কুহু কিছু না কিছু করেছে। আগামীকাল নতুন কি করবে সেটা দেখার বেশ আগ্রহ হচ্ছে সাহাদের। কুহু বইয়ের ভেতরে মোবাইল রেখে ফেসবুক চালাচ্ছিল। আকস্মিক তার ঘরে আগমন ঘটল শিরিনা বেগমের। মায়ের আগমনে সে জলদি ফোনটা লুকিয়ে ফেলে পড়ার ভান ধরল। শিরিনা বেগম কুহুর টেবিলের কাছে দাঁড়িয়ে মেয়ের চুলে বিলি কেটে বললেন, কাল ভার্সিটিতে যাস না, সুন্দর করে সেজেগুজে বিকেলে তৈরি হয়ে থাকবি। কেন মা? কাল শাহাদাত আসবে, তার সাথে ঘুরতে যাবি। সাথে তার 2জন কাজিনও থাকবে, রাফা আর রিদি। কুহু অবাক হলো, প্রশ্ন করলো, কেন মা? কেন আবার কি বোকামে? ঘুরতে যাবি। একটু আগে শাহাদাতের বাবা তোর বাবার সাথে কথা বলেছে এই বিষয়ে। কাল বিকেলে সুন্দর করে রেডি হয়ে থাকবি, বুঝেছিস? কুহু মাথা হেলিয়ে সম্মতি জানালো। মেয়ের সম্মতি পেয়ে শিরিনা বেগম চলে গেলেন। শিরিনা বেগম চলে যেতেই কুহু এক লাফে টেবিল ছেড়ে উঠে পড়ল। এক প্রকার উঠে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে পড়ল। ডানে বামে মুখ ঘুরিয়ে নিজেকে দেখলো। তারপর এক গাদা রূপচর্চার জিনিস বের করে সামনে রাখলো। এখন তার প্রধান কাজ হচ্ছে এগুলো একটার পর একটা মুখে দিয়ে বসে থাকা। আনিশা কঠিন মুখে বসে আছে। বিছানার এক পাশে ব্যাগ আর একটা লাগেজ প্যাক করে রাখা। বাপের বাড়ি যাবে বলে সারা সকালে সেই সব কিছু প্যাক করেছে। পরে যাওয়ার জন্য রাহাতের জামা কাপড় ইস্ত্রি করে রেখেছে বিছানায়। অথচ দুপুর গড়িয়ে হচ্ছে, এখনো রাহাত বাড়ি আসেনি। সে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছে, এখনো তার আসার নামগন্ধ নেই। এমনকি লাঞ্চটা পর্যন্ত সে করেনি। কল দিলেও ধরছে না। আনিশার শাশুড়ি সাহারা বেগম দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, রাহাত আসেনি এখনো? শাশুড়ির ডাকে আনিশার মুখ ভঙ্গি চেঞ্জ হলো। মৃদু কণ্ঠে বলল, না মা, কখন থেকে কল দিচ্ছি, ধরছো না। সাহারা বেগম হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। আনিশার দিকে তাকিয়ে বললেন, ওর আশায় বসে না থেকে খেয়ে নে। ও আর আসবে না আজ। বাপের বাড়ি যাওয়ার আশা বাদ দে। মিথ্যা বলে তোকে বসিয়ে রেখেছে। ওর বাপও এমন করতো, ছেলেটাও হয়েছে তেমন। আনিশার মুখটা কাদো কাদো হয়ে গেল। রাহাতের প্রতি তীব্র অভিমানে মন ভরে উঠল। 2 চোখে পানি টলমল করে উঠল, যেন একটু ছুঁয়ে দিলে গাল বেয়ে গড়িয়ে পড়বে। সাহারা বেগম আনিশার মনের অবস্থা বুঝলেন। তিনি আর তাকে ঘাটালেন না। কুলাঙ্গারটা বাড়ি আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। ঘরের বউটাকে কান্না করিয়েছে। তিনি বিড়বিড় করতে করতে চলে গেলেন। আনিশার চোখের পানি পড়তে দিল না। অভিমানের শক্ত আস্তরণ পড়ল মনে। একটা তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। লাগেজ খুলে নিজের জামা কাপড় আর শাড়িগুলো খুব সুন্দর করে আলমারিতে তুলে রাখলো। তারপর লাগেজের অবশিষ্ট থাকা রাহাতের কাপড়গুলো একটা একটা করে ঢিল মেরে বিছানায় ফেললো। কিছু কাপড় ফ্লোরেও পড়ল। লাগেজ আর ব্যাগটা এক পাশে রেখে আলমারিতে থাকা রাহাতের সব কাপড় জুতা একটা একটা করে ফ্লোরে ছুঁড়ে ফেলতে লাগলো। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে একটা একটা করে জামা ধরে দেখছে আর বিছানায় ছুঁড়ে মারছে। কোনটা পড়ে যাবে এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। শিরিনা বেগম মেয়ের ঘরে উকি দিলেন। ঘরের অবস্থা দেখে তার চোখ কপালে উঠে গেল। ব্যতিব্যস্ত হয়ে ঘরে ঢুকে মৃদু চিৎকার করলেন, একই ঘরের একই অবস্থা করেছিস? কুহু আয়নার সামনে দাঁড়িয়ে একটা জামা ঘাড়ে ধরে দেখছিল। মায়ের ডাকে চমকে তাকালো। শিরিনা বেগম চোখ পাকিয়ে তাকিয়ে আছেন। কুহু একবার বিছানার দিকে তাকালো। আলমারি সব শেষ বিছানায় নামিয়ে এনেছে। এগুলো আবার ঠিক করে রাখতে ঘাম ছুটে যাবে। শিরিনা বেগম রাগী কণ্ঠে বললেন, একটা কিছু গুছিয়ে রাখিস না? এখন পুরো আলমারি নামিয়ে এনেছিস, কে গোছাবে এসব? কুহু মিনমিন করে বলল, কোনটা পরে যাবো বুঝতে পারছি না মা।
শিরিনা বেগম কিছুটা নরম হলেন। বিয়ে ঠিক হওয়ার পর এই প্রথম হবু বরের সাথে দেখা করতে যাচ্ছে কুহু। একটু তো পরিপাটি হয়ে যাওয়া উচিত। এই কথা চিন্তা করে তিনি মেয়েকে ছাড় দিলেন। বিছানায় থাকা কাপড় দোলার কাছে দিয়ে কয়েকটা জামা নেড়ে চেড়ে দেখলেন। একটা দুটো জামা বের করে মেয়ের দিকে ধরলেন, তারপর জুৎসই না হয় এক পাশে রেখে দিলেন। একটা গোলাপি 3 পিস বের করলেন। গোলাপি জমিনে সোনালি সুতার কাজ কুহুর গায়ে ধরে দেখলেন। সন্তুষ্টিত ছড়িয়ে পড়ল চোখ মুখে। কুহুর হাতে জামাটা দিয়ে বললেন, এটা পরে যা। কুহু আয়নায় গিয়ে জামাটা নিজের কাঁধে ধরে দেখলো। খুব পছন্দ হলো তার। মনে মনে মায়ের পছন্দের তারিফ করলো। শিরিনা বেগম ওড়না আর সালোয়ারটা গুছিয়ে রাখলেন যাতে কুহু হাতের কাছে পায়। কুহু এসে জড়িয়ে ধরল তাকে। খুশি গলায় বলল, ইউ আর বেস্ট মা, ইউ আর বেস্ট। হয়েছে, এবার রেডি হ তাড়াতাড়ি, ওরাই এসে পড়বে। শিরিনা বেগম চলে গেলেন। কুহু চেঞ্জ করে আয়নার সামনে বসে পড়ল সাজতে। অনেক সময় নিয়ে সাজলো। পাক্কা 1 ঘন্টা লাগলো তার সব ঠিকঠাক করতে। নিচ থেকে গাড়ির হর্ন শোনা গেল। খানিক পরেই শিরিনা বেগম গলা শোনা গেল ড্রয়িং রুম থেকে, কুহু নিচে আয়, ওরা চলে এসেছে। রাফা আর রিদি সোফায় বসে আছে। শিরিনা বেগম তাদের সামনে নাস্তা নিয়ে পাশের সোফায় বসলেন। বাড়ির সবার কথা জিজ্ঞাসা করলেন। এক ফাঁকে আর চোখে তাকালেন সিঁড়ির দিকে, দেখলেন কুহু আসছে কিনা। কুহু এলো আরো 10 মিনিট দেরি করে। এক প্রকার হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে নামলো সে। এক দৌড়ে রাফা রিদির সামনে দাঁড়িয়ে বলল, চলো চলো। রাফা রিদি দুজনেই হাঁ করে কুহুর দিকে তাকালো। গোলাপি 3 পিসে কুহুকে দেখতে একদম বারবি ডলের মতো লাগছে। রিদি বাচ্চা কণ্ঠে বলে উঠল, ভাবিমণি তোমাকে কি সুন্দর লাগছে। রিদির মুখে ভাবি ডাক শুনে কুহুর গাল দুটো গরম হয়ে গেল। চোখে মুখে লাজুক ভাব ছড়িয়ে গেল। শিরিনা বেগম মেয়েকে ভালো করে দেখলেন। ওড়না এক পাশে ছেড়ে দিয়েছে। খোলা চুল, কানে দুটো বড় বড় ঝুমকা পড়েছে। এক হাতে গোলাপি ভেলভেটের চুড়ি পরেছে, অন্য হাতে ঘড়ি। এক হাতে ম্যাচিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়ের সাজ দেখে তিনি সন্তুষ্ট হলেন। এতক্ষণ দেরি করার রাগটা চলে গেল মেয়েকে দেখে। রাফা রিদি দুজনেই উঠে এসে লাজুক হাসি দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকা কুহুর পাশে দাঁড়ালো। শিরিনা বেগমের টনক নড়ল। তিনি তাড়া দিয়ে বললেন, এখনই বের হও তোমরা, এখন না বের হলে ফিরতে সন্ধ্যা হবে। 3 জনই বেরিয়ে পড়ল। শিরিনা বেগম গাড়ি পর্যন্ত ওদের 3 জনকে তুলে দিলেন। 3 জনই গাড়ির পেছনের সিটে উঠে বসলো। কুহু গাড়িতে উঠে লাজুক লাজুক চোখে সামনের প্যাসেঞ্জার সিটে তাকালো। প্যাসেঞ্জার সিট খালি দেখে তার মুখের হাসি মিলিয়ে গেল। ড্রাইভার সিটে তাকিয়ে দেখলো ড্রাইভার গাড়ি চালাচ্ছে। সাহাত আসেনি। তবে সাহাত কি তাদের সাথে যাবে না? রাফা কুহুর মনোভাব বুঝতে পেরে মুখ টিপে হাসলো। কুহুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভাইয়া আজ ফ্যাক্টরি পরিদর্শনে গেছে। ওখানে আজ শেষ করে সরাসরি পার্কে চলে যাবে। রাফার কথা শুনে কুহু আশ্চর্য হলো, কিন্তু রাফাকে বোঝানোর জন্য বলল, আমি তোমার ভাইয়াকে খুঁজছি না তো। আমি কখন বললাম যে তুমি ভাইয়াকে খুঁজছো? রাফার চোখ মুখে দুষ্টুমির হাসি। কুহু এক ঠোঁট দিয়ে অন্য ঠোঁট চেপে ধরল। তার ননদিরা যে তার মতো হাবলা না, বরং বেশ বুদ্ধিমতী তার ঢের বুঝতে পারল। সাহাত পার্কের গেটের সামনে তার গাড়িতে বসে আছে। সে এখানে এসেছে প্রায় 15 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো কুহুদের আসার নাম নেই। আজ পার্কে তেমন মানুষ নেই, তারপরও সাহাত নিজের সেফটির জন্য একটা মাস্ক এনেছে সাথে। রিপোর্টার কেউ দেখে ফেললে পেপারের ফ্রন্ট পেজে খবর ছাপিয়ে দিবে। একটা মাইক্রো গাড়ি এসে হর্ন বাজিয়ে সাহাদের গাড়িটার সামনে দাঁড়ালো। গাড়িটাকে দেখে সাহাদ চিনতে পারলো এটা খান বাড়ির গাড়ি। সাহাদ নিজের গাড়ি থেকে নেমে এলো, হেঁটে এগিয়ে গেল কুহুদের গাড়িটার দিকে। ততক্ষণে ওরা 3 জন নেমে পড়েছে। কুহু গাড়ি থেকে নেমে সাহাদকে দেখে দাঁড়িয়ে পড়ল। তার কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। এই সামনের লোকটা তার হবু বর, আর কতদিন পরই তার সাথে বিয়ে। সাহাত এক পলক কুহুর দিকে তাকিয়ে ওদেরকে ইশারা দিয়ে আসতে বলে গেটের দিকে এগিয়ে গেল।
কুহু হাঁটতে হাঁটতে পেছন থেকে সাহাদকে লক্ষ্য করলো। সাদা রঙের শার্ট পরেছে ইন করে, কোনোই অবধি হাতা গুটানো, সাথে কালো প্যান্ট, দেখতে ভালোই লাগছে। কিন্তু এই লোকের জীবনে কি আর কোনো রং নেই? সব সময় এমন সাদা কালা পরে ঘুরে বেড়ায়, যেন আস্ত একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। সাহাদ সবাইকে নিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকলো, সাথে ছেলেপিলের আরেকটা দল ঢুকলো। ভেতরে ওদের আরো অনেক লোক আছে। খান বাড়ির মানুষের সেফটির জন্য এই ব্যবস্থা। সাহাদ পেছন ফিরে ছেলেগুলোকে ইশারা করলো। ওরা ইশারা বুঝে এদিকে ওদিকে ছড়িয়ে পড়ল। তারপর সাহাদ রাফা রিদিকে উদ্দেশ্য করে বলল, কোথায় যেতে চাস তোরা? রিদি উত্তর দিল, রাইডে উঠবো ভাইয়া। ঠিক আছে, চল। রাফা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বলল, তোমার যেতে হবে না, তুমি আর ভাবি আমাদের মতো ঘোরাঘুরি করো। তোমাদের কি আর বাচ্চাদের রাইড ভালো লাগবে? আমরা বরং তমাল ভাইকে সাথে নিয়ে যাই। সাহাদ একবার কুহুর দিকে তাকালো। কুহু নিচের দিকে তাকে ঠোঁট কামড়ে যাচ্ছে, গালের দুপাশ রক্তিম হয়ে আছে। সাহাদের সাথে একা থাকতে হবে ভেবে বোধহয় লজ্জা পাচ্ছে। সাহাদ খুব মজা পেল কুহুর এমন স্বভাবে। সে দূরে দাঁড়ানো তমালকে ইশারা করে ডাকলো, কাছে এলে বলল, ওদেরকে নিয়ে সবকটা রাইডে ঘুরিয়ে আন। তোমার আচ্ছা ভাই বলে রাফা রিদিকে নিয়ে গেল। এখন শুধু দাঁড়িয়ে আছে সাহাদ আর কুহু। কুহু হালকা চোখ তুলে সাহাদের দিকে একটু তাকালো। সাহাদ দু হাত পকেটে দিয়ে শান্ত চোখে কুহুর দিকে তাকিয়ে আছে, নড়ছেও না। কুহু বেশ অপ্রস্তুত অনুভব করলো। শেষে থাকতে না পেরে নিজেই বলল, কোথায় যাব আমরা? কোথায় যেতে চান? খুবই সহজ প্রশ্ন, কিন্তু কুহুর কাছে এই অবস্থায় প্রশ্নটা খুবই জটিল লাগলো। কোথায় যাওয়ার কথা বলবে সে? এদিকে ওদিকে তাকিয়ে একদিকে দেখিয়ে বলল, ওইদিকে। সাহাদ এক হাত মেলে সেদিকে যাওয়ার রাস্তা দেখিয়ে দিল। কুহু আস্তে আস্তে হাঁটতে লাগলো সেদিকে। পায়ে পায়ে সাহাদও হাঁটছে। দুজনই পাশাপাশি হাঁটছে, কিন্তু কেউই কথা বলছে না, শুধু হাঁটার শব্দ হচ্ছে। কুহু বাসা থেকে তীব্র প্রতিজ্ঞা করে এসেছে যে আজ সে কোনো মতেই কোনো অঘটন ঘটাবে না। এর আগে যতবারই দেখা হয়েছে ততবারই অঘটন ঘটিয়েছে সে, কিন্তু আজ সে কিছুতেই কিছু ঘটাবে না। কিন্তু কুহু নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে পারল না। পার্কের এক পাশে কয়েকটা দোলনা সহ বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস আছে। সেখানে অনেক বাচ্চা তাদের মা সহ খেলছে। দু একটা দোলনা খালি। দোলনা দেখে কুহুর আসল রূপ বের হয়ে আসলো। অস্থির হয়ে তর্জনী উঁচিয়ে দোলনার দিকে দেখিয়ে বলল, চলুন আমরা দোলনায় চড়ি। সাহাদকে কোনো কিছু বলার না সুযোগ দিয়ে কুহু বড় বড় পা ফেলে একটি খালি দোলনার কাছে এগিয়ে গেল। কুহুর এরকম কাজ দেখে সাহাদ কি বলবে ভেবে পেল না। আসলে সে কিছু বলার সুযোগ পায়নি, তার আগে কুহু দৌড় দিয়েছে। না পেরে সাহাদও সেদিকে এগিয়ে গেল। একটু দোলনায় তো চড়তে চেয়েছে, চড়ুক। কুহু হাতের হ্যান্ডব্যাগটা ঘাসের উপর রেখে দোলনার দুদিকে চেন ধরে দোলনায় উঠে শোটান দাঁড়িয়ে গেল। তারপর দোলতে লাগলো। এরকম দৃশ্য দেখে হেঁটে আসা সাহাদ দাঁড়িয়ে পড়ল। তার অবাক হওয়ার ক্ষমতা হারিয়ে গেল। এরকম দৃশ্য সে কুহুর ছবিতে দেখেছিল, এখন জলজান্ত চোখের সামনে দেখছে। কুহু দুলতে দুলতে গলা উঁচিয়ে ডাকলো, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন, পাশের দোলনাটায় উঠে পড়ুন। সাহাদ কি বলবে ভেবে পেল না। এরকম সিচুয়েশনে এর আগে সে কখনো পড়েনি। ডান পাশে তাকিয়ে দেখলো বাচ্চাদের সাথে আসা কয়েকজন মা কুহুর দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। তারা বোধহয় 3 পিস পরা একটা ঢিঙ্গি মেয়েকে এভাবে কল্পনা করেনি জীবনেও। সাহাদ বড় বড় পা ফেলে কুহুর দোলনার সামনে দাঁড়ালো। কুহু দুলছে, তাই বেশি কাছে যেতে পারল না সে। চাপা গলায় বলল, কুহু নেমে আসুন। ওমা কেন? এটা বলে কুহু দোলনার গতি বাড়িয়ে দিল। সাহাদের বুকে শ্বাস আটকে গেল। তার ভয় হলো কুহু ছিটকে পড়ে গিয়ে হাত পা না ভেঙে ফেলে। মহিলাদের দিকে তাকিয়ে দেখলো ওনারা তাদের দিকে তাকিয়ে কি সব বলছে। সাহাদকে চিনে ফেলেনি তো আবার? সাহাদ আবারও কুহুকে বলল, প্লিজ নামুন, পড়ে যাবেন। পাশের দোলনায় বসা বাচ্চাগুলো কুহুকে এতক্ষণ দেখছিল, এখন তারাও কুহুর মতো দোল খাওয়ার জন্য দোলনায় উঠে দাঁড়াতে চাইলো।
তাদের মায়েরা বাধা দিতে চাইলে কান্নাকাটি শুরু করে দিল। একটা মহিলা কুহুকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, এই মেয়ে, তুমি দোলনা থেকে নামো। এত বড় মেয়ে দোলনায় উঠে দাঁড়িয়েছো, তোমাকে দেখে বাচ্চারাও দাঁড়াতে যাচ্ছে। কুহু দুলতে দুলতে বলল, তাহলে উঠে দাঁড়াতে দিন আন্টি, সাহস হবে। এই তোমরা উঠে দাঁড়াও, অনেক মজা লাগে। মহিলাগুলো আরো কি বলা বলি শুরু করলো। সাহাদ এবার উত্তপ্ত কণ্ঠে বলল, কুহু নেমে আসুন, জাস্ট নাও। সাহাদের কণ্ঠের উত্তপ্ত কুহু টের পেল। সাহাদের দিকে তাকিয়ে দেখলো তার মুখ শান্ত কিন্তু চোখের দৃষ্টি কঠিন। কুহুর টনক নড়ল। হবু বরের সামনে সে দোলনায় দাঁড়িয়ে দোল খাচ্ছে। হায় আল্লাহ, ওর ব্রেন কি অন্য গ্রহে চলে গেছে? সে দোলনার গতি কমিয়ে দিল, লাফ দিয়ে নেমে আসলো। আচমকা দোলনা থেকে নামার কারণে তাল সামলাতে না পেরে সে এক পা সামনে এগিয়ে সাহাদের পায়ের কাছে উবুর হয়ে পড়ে গেল। সাহাদ নিচে পড়া কুহুর দিকে অবাক চোখে তাকালো। কি হচ্ছে সব? কুহু পড়ে গিয়ে উঠতে চাইলো, সামনে পেল সাহাদের দুটো পা। হুশ জ্ঞান হারিয়ে সে সাহাদের হাঁটুর কাছে প্যান্ট খামচে ধরল উঠার জন্য। সাহাদ আরও কোনো কিছু ঘটে যাওয়ার আগেই নিচু হয়ে কুহুর বাহু ধরে টেনে দাঁড় করালো। কুহু উঠে দাঁড়িয়ে অপ্রস্তুত চোখে তাকালো। সাহাদ কিছুক্ষণ থম মেরে তাকিয়ে রইল কুহুর দিকে। এরকম অবস্থায় কি বলা উচিত তার জানা নেই। কুহুর পায়ের দিকে তাকে জিজ্ঞেস করলো,